আসসালামু আলাইকুম মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের অনলাইনে ক্লাসের জন্য আজকে তোমাদেরকে আমি প্রবলেমস অফ গভর্নেন্স এই বিষয়ের উপরে ইনফ্লুয়েন্স অফ প্রপার্টি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশন, সম্পত্তি, সরকার এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর এর প্রভাব কি, এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারে আমরা সম্পত্তি কি, সম্পত্তির বৈশিষ্ট্য, সরকার ও সম্পত্তির সম্পর্ক, কোয়ালিশন সরকার, ছায়া সরকার এবং আরও কিছু বিভিন্ন রকমের আছে, অর্থনৈতিক পরিকল্পনায় এর প্রভাবটা কি এবং বাংলাদেশের প্রেক্ষিতে একটি সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের সমস্যা, এই টপিকসগুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করে আসার সঙ্গে করে আমার ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্যান্য কলেজের শিক্ষার্থী যারা শুনছো, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে তোমাদের সঙ্গে অনলাইন ক্লাসে এই চ্যাপ্টারগুলো বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছি। সম্পত্তিটা কি? সম্পত্তি সম্পর্কে অ্যারিস্টটল বলছিলেন সম্পত্তি পরিবার প্রথার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়। তিনি সম্পত্তির বর্ণনা দিতে গিয়ে বলছেন সম্পত্তি হলো পরিবার বা রাষ্ট্রের কাছে ব্যবহারের নিমিত্ত গচ্ছিত কতগুলো কম্পোনেন্টস বা হাতিয়ার। এটা হলো অ্যারিস্টটলের কথা। সেন্ট অগাস্টিন এটা বলছিলেন যে দুনিয়ার সকল মানুষের ভোগের জন্য সম্পত্তি দান করেছেন আল্লাহ এবং মানুষ তা প্রয়োজন মতো ভোগ করবেন। সেন্ট অগাস্টিন একজন মধ্যযুগের দার্শনিক ছিলেন, তার এটা ছিল। এরপর জন লক বলেছেন মানুষের জীবন ও স্বাধীনতার এবং বৈষয়িক সম্পদকে সম্পত্তি বলে জন লক উল্লেখ করেছেন। অ্যাডাম স্মিথের ভাষায় ব্যক্তির এখতিয়ারভুক্ত সমস্ত কিছুই তার সম্পত্তি, অর্থাৎ ভোগ করার অধিকার, দখল করার অধিকার এবং বিক্রয় করার অধিকার, হস্তান্তরের অধিকার ইত্যাদি সম্মিলিত রূপই হলো সম্পত্তি। হ্যারল্ড লাস্কির মতে এক এক যুগে সম্পত্তির প্রকৃতি এক এক ধরনের ছিল। হ্যারিংটন বলেছেন প্রপার্টি প্রডিউসেস ইম্পায়ার প্রপার্টি প্রডিউসেস ইম্পায়ার। এই যে দেখো, বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন এটা বলছিল যে মানব সভ্যতার আসলে জন্মলগ্ন থেকেই এই সম্পত্তির ধারণার কথাটা চলে আসছে। মানুষের জীবনের সাথে সম্পত্তি কথাটা কি একদমই অ্যাস্টিপৃষ্টি জড়িত আছে। সম্পত্তি ছাড়া কারো পক্ষে জীবন দেওয়া, তোমার কিছু না কিছু হলেও সম্পত্তি জীবন ধারণ করা সম্ভব নয়। শুধু মানব জীবনই নয়, মানব সভ্যতার বিকাশ সাধনের জন্য সম্পত্তি অপরিহার্য। মানুষ যখন কোনো প্রাকৃতিক সম্পদকে ব্যবহার উপযোগী করে তোলে তখন তার সম্পত্তি হিসাবে পরিগণিত হয়। সম্পত্তিতে পরিণত হওয়ার সাথে সাথেই মালিকানার প্রশ্ন ওঠে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, প্রাক কৃষিযুগে ভূমি প্রাকৃতিক সম্পদ হলেও তা সম্পত্তি হিসাবে গণ্য হতো না। ভূমির ব্যবহার কৃষিকাজের ছোটনতি ভূমি সম্পত্তিতে পরিণত হয় এবং সেখানে মালিকানার প্রশ্ন দেখা যায়। সম্পত্তি বলতে বোঝায় এমন বিষয় বা বস্তু যাতে সমাজ কারো চূড়ান্ত মালিকানা স্বীকার করে। এখন বিভিন্ন দার্শনিকরা যে জিনিসগুলো আমরা বলেছি সেটা দেখো, সেটার সঙ্গে আমরা সম্পত্তি ব্যাপারটা মানব সভ্যতার সাথেই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পত্তির বৈশিষ্ট্য সম্পর্কে ম্যাকাইভার কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যেমন সম্পত্তি ব্যবস্থা বিভিন্ন রকমের হলেও যে কোনো সরকার ব্যবস্থা তার স্বার্থের অনুকূলে সম্পত্তি ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করে। এরপর তিনি আরেকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন, রাষ্ট্রের শাসকবর্গের পরিবর্তনের সাথে সাথে পুরাতন সম্পত্তি ব্যবস্থা পরিবর্তন করে নতুন ব্যবস্থা গড়ে তোলা। সম্পত্তির অধিকার আইনসঙ্গত বিধায় তা সরকারের উপর যথেষ্ট নির্ভরশীল। এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সম্পত্তি সংরক্ষণ ও স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের একটা উল্লেখযোগ্য কাজ। সরকার নিজেই সম্পত্তি সৃষ্টি করতে পারে, তাই সম্পত্তি সরকারের একটা অপরিহার্য অঙ্গ। এগুলো ছিল সম্পত্তির বৈশিষ্ট্য। সম্পত্তি একটি সামাজিক ধারণা এবং সমাজ সংগঠনের অন্যতম একটা কারণ বা বিষয় হলো সম্পত্তি। জীবন ধারণের নিমিত্তে বা প্রয়োজন মেটানোর নিমিত্তে সম্পত্তি আরোহণ করা হয়। সম্পত্তির মাধ্যমে দৈনন্দিন জীবন ধারণের অভাব অভিযোগ মেটানোর সুশৃঙ্খল এবং তা সুন্দরভাবে বন্টন করা হয়। মানব জীবনের যে ভিত্তিগুলো আছে তা পরিস্ফুটিত করা হয় সম্পত্তির মাধ্যমে। তাহলে এর সাথে সাথে আর একটা বিষয় যেটা আছে সেটা আছে, তাহলে সরকারের সাথে সম্পত্তির একটা সম্পর্ক থাকবে। সরকারের সাথে সম্পত্তির একটা সম্পর্ক আছে। প্রত্যেক ধরনের রাষ্ট্রেই সরকার ব্যাপক সংখ্যক আইন উক্ত রাষ্ট্রের সম্পত্তি ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট রাখেন। নাগরিকদের জীবন ও সম্পত্তি সংরক্ষণ করতে গিয়ে রাষ্ট্র নাগরিকের সম্পত্তি সংক্রান্ত অধিকারসমূহ নিশ্চিত করে। রাষ্ট্র কোনো না কোনো ধরনের সম্পত্তি ব্যবস্থা সমর্থন, সংরক্ষণ ও কার্যকর করে থাকে। সরকার ও সম্পত্তির কথা বলতে গিয়ে অধ্যাপক ম্যাকাইভার বলেছিলেন
যে প্রত্যেক ধরনের সরকারি এর স্বার্থোপযোগী কোনো ধরনের সংঘাত ব্যবস্থা, এটা তোমাদের এই উক্তি দিয়ে একটা প্রশ্ন আসে, ম্যাকাইভারের যে উক্তিটা, এভরি সিস্টেম অফ গভর্নমেন্ট সাস্টেইনস এ করেসপন্ডিং সিস্টেম অফ প্রপার্টি। এটা ছিল প্রত্যেক ধরনের সরকারি এর স্বার্থোপযোগী কোনো ধরনের সম্পত্তি ব্যবস্থা সংরক্ষণ করে। এর একটা সুনির্দিষ্ট কতগুলো ভিত্তিও ছিল এই কথাটা, এই উক্তিটার, যেমন এর হিস্টোরিক্যাল একটা বেসিস ছিল। এটা ইতিহাস পাঠ করলে আমরা দেখতে পাই প্রত্যেক সভ্য দেশেই বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণী কাঠামো গড়ে উঠেছে এবং শাসক শ্রেণী সমাজের শাসন ক্ষমতা একচাটিয়াভাবে ব্যবহার করছেন। হোমেরিক হেলেনিক যুগের পরবর্তী সময় এথেন্স ও গ্রিক নগরীতে একটা নির্দিষ্ট শ্রেণীর কাঠামো গড়ে ওঠে এবং ক্ষমতাসীন শ্রেণী সমাজের ক্ষমতা ও সম্পত্তিকে একসাথভাবে হস্তগত করে। অন্যান্য স্থানের মতো এখানেও আন্দোলন, বিদ্রোহ এবং যুদ্ধ সংগঠিত করে, ফলে অন্যান্য শ্রেণী ক্ষমতা আসে এবং সমাজের সম্পত্তির মালিকানা পরিবর্তন হয়। তারপর ছিল প্রাচীন রাষ্ট্রের সম্পত্তি, প্রপার্টি অফ এনসিয়েন্ট স্টেট। প্রাচীন রাষ্ট্রের সম্পত্তির মালিকানা প্রকৃতপক্ষে কোনো শাসক শ্রেণীরই বিশেষ অধিকার হিসেবে বিবেচিত হতো। অর্থনৈতিক মালিকানা এবং রাজনৈতিক ক্ষমতা তখন থেকেই একই হাতে কেন্দ্রীভূত ছিল। এর অবস্থায় যেসব কৃতদাস এবং কৃষক ভূস্বামীতে কাজ করত তাদের জন্য মৌলিক কোনো পার্থক্য ছিল না। তারপর আসে গোষ্ঠীতান্ত্রিক সরকার ব্যবস্থা, অলিগার্কি সিস্টেম, যেটা গোষ্ঠীতান্ত্রিক রাষ্ট্র এবং প্রাচীনকালীন রাষ্ট্রগুলোতে সম্পত্তির মালিকানা মূলত কোনো শাসক শ্রেণীর বিশেষ অধিকার হিসাবে গণ্য হয়েছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক মালিকানার মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। এ সময় দাস শ্রেণী সর্বদাই শাসক গোষ্ঠীর ক্ষমতা মেনে নিতে বাধ্য হতো এবং এদের সম্পত্তির কোনো অধিকার ছিল না। প্রজা সাধারণ এ সময় কৃতদাস হিসাবে গণ্য হতো। তারপর আছে সামন্তবাদী সরকার ব্যবস্থায় সম্পত্তি, প্রপার্টি ইন ফিউডালিজম। এখানে সামন্তবাদী যুগে সম্পত্তির মালিকানা বেশিরভাগ ক্ষেত্রে সামন্ত প্রভুদের হাতে ন্যস্ত ছিল। যার হাতে অর্থনৈতিক ক্ষমতা বেশি ছিল তার হাতে রাজনৈতিক ক্ষমতা তত বেশি ছিল। এ অবস্থায় কৃষকগণ ভূস্বামীর প্রজা ছিল এবং ম্যাকাইভার এটাই বলছিলেন, সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণ করে কিন্তু সরকার সম্পত্তির নিয়ন্ত্রণ করে না। সম্পত্তি সরকারকে নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রণ করে কিন্তু সরকার সম্পত্তি নিয়ন্ত্রণ করে না। তারপর আছে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে সম্পত্তি। ব্যক্তি স্বাধীনতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে এখন, ফলে মানুষের রাজনৈতিক সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে, তাই সম্পত্তি ব্যবস্থাও এখন জোরদারভাবে হচ্ছে। আধুনিক সরকার ব্যবস্থার উপর সম্পত্তি সংরক্ষণের দায়িত্ব পড়ছে, ফলে সরকারের নিয়ন্ত্রণের ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলেছে। আধুনিক যুগে মানুষের প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে। সমাজ এখন বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, দুটি ভাগে বিভক্ত, একটি সমাজতান্ত্রিক আর একটা ছিল ধনতান্ত্রিক, ওই যে আগের সম্পত্তি অনুসারে। তো আমরা যদি এটাকে দেখি তাহলে দেখি গোষ্ঠীতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক যে কোনো ধরনের সরকার ব্যবস্থায় হোক না কেন, সরকার তার দেশে মতাদর্শ অনুযায়ী সম্পত্তির ব্যবস্থা সংরক্ষণ করে এবং মানুষ সম্পত্তি বা অর্থনৈতিক সম্পদের প্রকৃতি ও বন্টন সম্পর্কে বিভিন্ন সময় নতুন নতুন চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়। এই সম্পর্কে ম্যাকাইভার আরও বলছিলেন, প্রত্যেক ধরনের সরকারই তার স্বাস্থ্য উপযোগী কোনো ধরনের সম্পত্তি ব্যবস্থা সংরক্ষণ করে। এই উক্তিটা নিয়ে একটা প্রশ্নও আসে তোমাদের। এরপর যেটা বলছিলাম যে কোয়ালিশন সরকার, আর একটা ছিল যে ছায়া সরকার। কোয়ালিশন সরকারটা কি? মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় কোয়ালিশন সরকার গঠন করা হয়ে থাকে। কোয়ালিশন সরকার যখন একটি দেশে আইনসভার নির্বাচনে কোনো বৃহৎ রাজনৈতিক দল এককভাবে নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে ব্যর্থ হয়, তখন তা ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোর সবাই মিলে যে সরকার গঠন করে তাকে কোয়ালিশন সরকার বা সম্মিলিত সরকার বলে। ভারত, বাংলাদেশ প্রভৃতি দেশের সরকার গঠন করে। একটা দল যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন তারা ছোট ছোট ক্ষুদ্র দলগুলো নিয়ে সরকার গঠন করলে সেটাকে বলে কোয়ালিশন সরকার। এ ধরনের সরকারের স্থায়িত্ব টেকসই হয় না, যে কোনো না বিভিন্ন দলগুলো মিলিতভাবে সরকার গঠন করলে কখনো সিদ্ধান্ত গ্রহণে মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে এই সরকারের অনেক সময় কি হয়, সমাপ্তি ঘটে বা বিদায় ঘটে। এই প্রসঙ্গে তার অটল বিজপেয়ী, আইকে গুজরাল এবং এইচ.ডি. দেবগৌড়া সবাই কোয়ালিশন সরকার গঠন করেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তারা কেউ কোনো মেয়াদে টিকে থাকতে পারেনি। আর একটা যেটা আছে যেটা শ্যাডো গভর্নমেন্ট, যেটা ছায়া সরকার, এটাও মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় ছায়া সরকার। এই কথাটা
ব্যবহৃত হয়। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের যে মন্ত্রিপরিষদ থাকে তাদের বিভিন্ন কার্যক্রমকে মনিটরিং করে বিরোধী দল। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের ছায়া সরকার সরকারের দোষ ত্রুটি খুঁজে বের করে সরকারকে সংশোধনের সুযোগ করে দেয়। ছায়া সরকার হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার গঠিত হয়। নির্বাচনে পরাজিত দল তাদের দলীয় নেতাদের দিয়ে অনেক সময় ছায়া সরকার গঠন করে। এর উদ্দেশ্য হলো ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হলে দ্রুততম সময়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করে। কেননা সংসদীয় সরকার অনেক অস্থিতিশীল, যে কোনো সময়, এটা আমরা ইংল্যান্ডে দেখতে পারি শ্যাডো ক্যাবিনেট যেটা আছে, যে কোনো সময় আইনসভার ভোটাভুটিতে সরকার পতন হলে বিরোধী দল বিকল্প সরকার গঠন করে। ইংল্যান্ডে এই বললাম না শ্যাডো ক্যাবিনেটটা ব্যবস্থা আছে ইংল্যান্ডে। সংসদীয় মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে কার্যকর করতে হলে অবশ্যই ছায়া সরকার থাকা প্রয়োজন। তাছাড়া ছায়া সরকার অনেক সময় যে বিরোধী দলের মধ্যে তারা একটা শ্যাডো ক্যাবিনেট গঠন করে সরকার সমালোচনা বাই করে, পরবর্তী যে কোনো সময় একটা সুযোগ হলে তারা আবার নির্বাচনে জয়লাভ করার জন্য সেটা বা সরকার গঠন করার জন্য তারা তাদের সেই দলটাকে গঠন করে ফেলতে পারে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত ছায়া সরকার ব্যবস্থায় ছায়া সরকারের গুরুত্ব অপরিসীম। এখন যে কথাটা আগেই বলছিলাম যে ম্যাকাইবার বারবারই একটা বলছিল যে প্রত্যেক ধরনের সরকারই তার উপযোগী সম্পত্তি ব্যবস্থা সংরক্ষণ থাকে। তোমরা এই প্রশ্নটা উক্তিটা সহ আলোচনা করলে দেখতে পারবা যে তোমরা কেন এখানে সেই তিনি যেটা বলছেন, মানুষের জীবনের সাথে সম্পত্তি ব্যবস্থা উৎপতভাবে জড়িত। সম্পত্তি ছাড়া কারো পক্ষেও জীবন ধারণ করা সম্ভব নয়। শুধু মানব জীবনই নয়, মানব সভ্যতার বিকাশ সাধনের জন্য সম্পত্তি অপরের যে কোনো ধরনের সরকার ব্যবস্থা হোক না কেন তা দেশের মতাদর্শ অনুসারে সম্পত্তি ব্যবস্থাকে সংরক্ষণ করে থাকে। মূলত সম্পত্তি একটি সামাজিক ধারণা এবং সমাজ সংগঠনের অন্যতম কারণ হলো সম্পত্তি। জীবন ধারণের নিমিত্তে বা প্রয়োজন মেটানোর নিমিত্তে সম্পত্তি আরোহণ করা হয়। সম্পত্তির মাধ্যমেই দৈনন্দিন জীবন ধারণের অভাব অভিযোগ মেটানো, সুশৃঙ্খল ও সুন্দর জীবনযাপন করা সম্ভব হয়। সরকার ও সম্পত্তির মধ্যে সম্পর্কটা কি? সরকারের সাথে সম্পত্তির সম্পর্কটা আষ্টেপৃষ্ঠে জড়িত। প্রত্যেক ধরনের রাষ্ট্র সরকার ব্যাপক সংখ্যক আইন উক্ত রাষ্ট্র সম্পত্তি ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট রাখেন। নাগরিকদের জীবন ও সম্পত্তি সংরক্ষণ করতে গিয়ে রাষ্ট্র নাগরিকদের সম্পত্তি সংক্রান্ত অধিকার সমূহ নিশ্চিত করে। মূলত দেখা যাচ্ছে যে রাষ্ট্র কোনো না কোনো ধরনের সম্পত্তি ব্যবস্থা সমর্থন, সংরক্ষণ এবং সেটা কার্যকরী করে থাকে। সরকার ও সম্পত্তির কথা বলতে গিয়ে ম্যাকাইভার বলেছিলেন প্রত্যেক ধরনের সরকারি স্বার্থোপযোগী কোনো সম্পত্তি ব্যবস্থা সংরক্ষণ করেন। সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস সরকার ও সম্পত্তির মধ্যেকার সম্পর্ক নির্ণয় করতে গিয়ে বিজ্ঞানভিত্তিক একটা সূত্রের আবিষ্কার করেন। কার্ল মার্কস তিনি সরকার ব্যবস্থাকে সম্পত্তির উপরিকাঠামো বলে ব্যক্ত করেছেন। তার মতে সরকার সম্পত্তি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে না, বরং সম্পত্তি সরকার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তার মতে অর্থনীতি সমাজ পরিবর্তনের মূল কারণ, অতএব সম্পত্তি সরকার নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। কিন্তু মার্কিন চিন্তাবিদ ম্যাকাইভার কার্ল মার্কসের কঠোর সমালোচনা করে সমাজ বিজ্ঞানের সূত্র অবলম্বন করে তার যে তত্ত্বটা সেটা প্রদান করেন। তিনি মত ব্যক্ত করেছেন প্রত্যেক ধরনের সরকারই তার স্বার্থোপযোগী সম্পত্তি ব্যবহার সংরক্ষণ করে এবং এর পরিবর্তন অপরের পরিবর্তনের সাথে সম্পর্কিত। প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলিতে গোষ্ঠীতান্ত্রিক রাষ্ট্রসমূহের মধ্যযুগীয় সামন্তবাদী ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায়, এমনকি সমাজতান্ত্রিক রাষ্ট্রের সম্মতি ব্যবস্থার সাথেও সরকার ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক লক্ষণীয়। সুতরাং ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি সকল সভ্য দেশে বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী কাঠামো গড়ে উঠেছে এবং শাসক শ্রেণী ক্ষমতার সাথে সমাজের সম্পত্তি একচেটিয়াভাবে হস্তক্ষেপ করেছে। এর সম্পত্তি ব্যবস্থা ধারাবাহিকতা ম্যাকাইভার কেন এই কথাটা বলছেন তার কতগুলো পয়েন্ট আছে। একটা ছিল হিস্টোরিক্যাল বেসিস, এটা আমরা দেখতে পাই প্রত্যেক সভ্য দেশেই বিভিন্ন সময় শ্রেণী কাঠামো গড়ে উঠেছে এবং শাসক শ্রেণী সমাজের শাসন ক্ষমতা একচেটিয়াভাবে ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ আমরা আগেই বলছিলাম যে হেলেনিক যুগের পরবর্তী সময় এথেন্স ও গ্রিক নগরীতে একটা নির্দিষ্ট শ্রেণীর কাঠামো গড়ে ওঠে এবং ক্ষমতাসীন শ্রেণী সমাজের সম্পত্তিকে একছত্রভাবে হস্তগত করে অন্যান্য স্থানের মতো এখানে আন্দোলন। তারপরে আরও যে জিনিসগুলো ছিল এটা আমি আগেও বলেছি তোমাদের, অলিগার্কি সিস্টেম ব্যবস্থা ছিল, তারপর প্রপার্টি ইন ফিউডালিজম ছিল, ব্যক্তি স্বাধীনতা কেন গণতান্ত্রিক, তারপরে যেটা ছিল গণতান্ত্রিক সম্পত্তি ও সরকার। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থেকে গণতন্ত্রের বিকাশ ঘটে, আর গণতন্ত্রের উত্তরণ হচ্ছে সম্পত্তির মালিকানা, ফলে জনগণের হাতে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত হতে। যে যত সম্পত্তির মালিক সে তত রাজনৈতিক ক্ষমতার অধিকারী, মানে সম্পত্তি বেশি থাকলে তার পাওয়ারটা বেশি থাকবে, পলিটিক্যালিও সে তত বেশি আগানো থাকবে। গণতন্ত্রের মুক্ত অর্থনীতি চালু হয়, সম্পত্তির মালিকানা ব্যক্তিগত পর্যায়ে হস্তান্তর করেছে। বর্তমানে গণতান্ত্রিক হিসাবে
আখ্যায়িত ধনতান্ত্রিক এবং সাম্যবাদী ধনতান্ত্রিক রাষ্ট্রগুলোতে বিত্ত মালিকেরা অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করে। গণতান্ত্রিক ব্যবস্থাতে রাজনৈতিক ব্যবস্থার ক্ষমতার পরিমাণ নির্ধারণ করে। সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা। সাম্প্রতিককালে সম্পত্তি ও সরকারের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে যে মতপার্থক্য দেখা দিয়েছে তা উদ্ঘাটনের জন্য বুদ্ধিজীবী সম্প্রদায়েরা তারা সবসময় সোচ্চার ভূমিকা পালন করেন। সম্পত্তি হস্তান্তরের শর্তাবলী, সম্পত্তির মালিকদের দায়িত্ব, কর্তব্য, ভাগ বাটোয়ারা ইত্যাদি নিয়ন্ত্রণের দায়িত্ব যেমন সরকারের, তেমনি এ নিয়ন্ত্রণে বাস্তবায়িত করার জন্য বিশেষ ভাগের আশ্রয় গ্রহণ করা। সরকার নিজেই সম্পত্তি সৃষ্টি করে এবং নিজেই তা নিয়ন্ত্রণের ক্ষমতা গ্রহণ করে। এরপর যেটা সোশ্যালিজম ব্যবস্থা, সম্পত্তি থেকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে সরকারি কার্য পরিচালনার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তির মালিকগণকে সম্পত্তির ব্যাপারে কোনো ভূমিকা নিতে দেওয়া হয় না। শিল্প, কৃষি উভয় ক্ষেত্রে উৎপাদনের মাধ্যমগুলি সমাজের নিয়ন্ত্রণে আনা হয় এবং ব্যক্তিগত মালিকানা নিষিদ্ধ করা হয়। ফলে সমাজতন্ত্রে ব্যক্তিগত মালিকানার বলে অর্থশালীরা সরকারের উপর নিয়ন্ত্রণ আনতে পারে না। সমাজতান্ত্রিক দেশের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক ধরনের সরকারই তার পক্ষে সুবিধাজনক সম্পত্তি ব্যবস্থা নিজ রাষ্ট্রে সংরক্ষণ করে। এটা হলো সোশ্যালিজম যে যখন ছিল, এখন তো অবশ্য সমাজতান্ত্রিক ব্যবস্থা নাই। অতি সাম্প্রতিককালে যে জিনিসটা আছে সেটা নিয়ে বুদ্ধিজীবী শ্রেণী সরকার ও সম্পত্তির ভিতরে পার্থক্য নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে যথেষ্ট ভূমিকা পালন করেন। আর সম্পত্তি হস্তান্তরের শর্তাবলী, কর্তব্য, ভাগ বাটোয়ারা ইত্যাদি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের উপর। যেহেতু এটি নিয়ন্ত্রণ ও বাস্তবায়নের ক্ষমতা বিশেষ বিভাগের উপর ন্যস্ত থাকে, কারণ সম্পত্তি সৃষ্টি করা এবং তা নিয়ন্ত্রণ করার দায়িত্ব মূলত সরকারের। তো আমরা যে জিনিসগুলো এটা দেখলাম সেটা দেওয়া ছিল যে গোষ্ঠীতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক যে কোনো ধরনের সরকার ব্যবস্থাই হোক না কেন, সরকার তার দেশের মতাদর্শ অনুযায়ী সম্পত্তি ব্যবস্থা সংরক্ষণ করবে। মানুষ সম্পত্তি বা অর্থনৈতিক সম্পদের প্রকৃতি বন্টন সম্পর্কে বিভিন্ন সময় নতুন নতুন চিন্তাধারা প্রভাবিত হয়। তাই ম্যাকাইভার যে কথাটা বলছিলেন যথার্থই বলেছিলেন যে প্রত্যেক ধরনের সরকারি তার স্বার্থোপযোগী কোনো ধরনের সম্পত্তি ব্যবস্থা। তোমরা এইভাবে উক্তির আলোকে প্রশ্নটা লিখতে পারবে। এরপর দেখো অর্থনৈতিক পরিকল্পনার যে গুরুত্বটা ছিল। অর্থনৈতিক পরিকল্পনা বলতে আমরা সামগ্রিক দেশের অবস্থা পর্যালোচনা করে দেশে কী কী দ্রব্য উৎপাদন হবে, কতটুকু উৎপন্ন হবে, উৎপাদিত দ্রব্য সামগ্রী কীভাবে বণ্টিত হবে, এগুলো রাষ্ট্র কর্তৃক কীভাবে ব্যবহার করবে, এই ব্যবস্থাগুলোকেই বোঝায়। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বাজার অর্থনীতির যে ব্যবস্থা ছিল এদের উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাছাড়া মুক্তবাজার অর্থনীতিকে পরিকল্পনাবিহীনভাবে ছেড়ে দিলে তা উন্নয়নের লক্ষ্যসমূহ অর্জনে সক্ষম হয় না বলেই একটা অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব আছে। অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব বা ভূমিকাটা কি? এখানে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায়, র্যাপিড ইকোনমিক গ্রোথ। দ্রুত গতিতে অর্থনৈতিক উন্নয়ন সাধন করার জন্য পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়নের সর্বময় কর্তৃত্ব কেবলমাত্র বেসরকারি উদ্যোক্তারা হাতে ছেড়ে দেওয়া যায় না, কারণ উন্নয়নের গতি অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হলে লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ক্ষেত্রে অহেতুক তাদের বিলম্ব হয়। এই পরিকল্পিত উপর অর্থনৈতিক কর্মধারা পরিচালিত হলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন লাভ করা যায়। তারপর জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি। জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধির মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা হলো রাষ্ট্রের মূল লক্ষ্য। বাংলাদেশের জাতীয় মাথাপিছু আয় যেমন কম, তেমনি জনগণের জীবনযাত্রার মানও অত্যন্ত একমাত্র সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব। তারপর আসে সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য অর্থনৈতিক পরিকল্পনা একান্ত প্রয়োজন। যদি কোনো সমাজ ব্যবস্থায় কোনো পরিকল্পনা না থাকে তবে সম্পদের সুষ্ঠু ব্যবহারের কোনো নিশ্চয়তা থাকে না। উৎপাদন ও সম্পদের ব্যবহার সর্বদাই মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়, ফলে জাতীয় সম্পদের অপচয় ঘটে। কিন্তু পরিকল্পিত অর্থনীতি সমাজ ও দেশের স্বার্থে প্রতি লক্ষ্য রেখে সম্পদ ব্যবহার করে। এর ফলে জাতীয় সম্পদের সুষ্ঠু ও সুষম ব্যবহার নিশ্চিত হয়। তারপর আসে বেকার সমস্যার সমাধান। বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মূলধন ও জনশক্তির মধ্যে সামঞ্জস্য বিধান করে বেকার সমস্যা দূর করতে হলে অর্থনৈতিক পরিকল্পনা আনয়ন একটা অন্যতম মাধ্যম। কেবল বেসরকারি খাতের উপর শিল্পায়নের ভার ছেড়ে দিলে বেকার সমস্যা দূর হবে না। এজন্য সরকারের পরিকল্পনা প্রণয়ন করা অবশ্যই দরকার। সঞ্চয় ও বিনিয়োগের স্বচ্ছতা। বাংলাদেশের মানুষের আয়ের পরিমাণ কম, তাই সঞ্চয়ের পরিমাণও কম। আবার সঞ্চয় বিনিয়োগ কম হওয়ার কারণে আয় অল্প হয়। এটা দুষ্টচক্র থেকে বাজার অর্থনীতি থেকে বের হতে পারে না, বরং বাজার অর্থনীতি দুষ্টচক্রকে আবর্তিত করে। অতএব দারিদ্র্য দুষ্টচক্র ছিন্ন করার জন্য পরিকল্পনার মাধ্যমে হস্তক্ষেপ প্রয়োজন। অমুদ্রায়িত খাত যেটা, এটা হচ্ছে নন
ফাইন্যান্সিয়াল সেক্টর। বাংলাদেশের মতো অনুন্নত অর্থনীতিতে অনেক অমূল্যায়িত খাত আছে যেখানে দ্রব্য বিনিময় হয়, সেক্ষেত্রে বাজার প্রক্রিয়া কার্যকরী হয় না, অতএব উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন হয়। মূলধন গঠন। অপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থায় উদ্যোক্তাগণ দীর্ঘস্থায়ী বিনিয়োগে উৎসাহী হয় না, ফলে মূলধন সৃষ্টিকারী শিল্পগুলো অবহেলিত থাকে, কিন্তু পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থায় দ্রুত মূলধন সৃষ্টি করা সম্ভবপর। সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মধ্যে জনগণের সঞ্চয় ক্ষমতা বৃদ্ধি করে প্রয়োজনীয় মূলধন সৃষ্টি করতে উৎসাহ প্রদান করতে পারে। তারপর আছে যে অবাঞ্ছিত প্রতিযোগিতা রোধ। অপরিকল্পিত অর্থনীতিতে ব্যবসায়ী বা উদ্যোক্তাগণের কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা লাভের সৃষ্টি করে, এতে উৎপাদন সংকুচিত হয় এবং মূল্য বৃদ্ধি পায়। অর্থনৈতিক পরিকল্পনা একচেটিয়া ক্ষমতা খর্ব করে দেশে একচেটিয়া শোষণের অবসান ঘটায়। বিলাস দ্রব্যের চাহিদা আছে। বাজার অর্থনীতির উৎপাদন হয় বা বাজারে প্রকাশিত চাহিদার ভিত্তিতে, কিন্তু চাহিদা নির্ভর করে ক্রয় ক্ষমতার উপর। ধনী সম্পদের হাতে অধিক ক্রয় ক্ষমতা থাকার কারণে বিলাস দ্রব্যের জন্য তাদের চাহিদা বাজারে প্রকাশ হয়, ফলে বাজার প্রক্রিয়া দেশের সীমিত সম্পদকে বিলাস দ্রব্য আমদানিতে প্রবাহিত করে, অর্থাৎ বাজার অর্থনীতি উন্নয়নের জন্য কাজ করে না, অতএব উন্নয়নের জন্য পরিকল্পনার মাধ্যমে বাজার হস্তক্ষেপ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। একচেটিয়া ব্যবসার অবসান। অপরিকল্পিত অর্থনীতিতে ব্যবসায়ী ও উদ্যোক্তাগণের কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করে, এতে উৎপাদন সংকুচিত হয় এবং মূল্য বৃদ্ধি পায়। অর্থনৈতিক পরিকল্পনা একচেটিয়া ক্ষমতা খর্ব করে একচেটিয়া শোষণের অবসান ঘটাতে পারে। এরপর যেটা হয় সেটা ছিল ভারী শিল্প স্থাপন। ভারী শিল্পের স্থাপন অন্যান্য শিল্পের প্রতিষ্ঠা নির্ভর করে, যেমন স্টিল মিল থাকলে সেখানে অন্য কারখানা যন্ত্রপাতি উৎপাদন করা সম্ভব নয়, কিন্তু ভারী শিল্পের প্রাথমিক পর্যায়ে চাহিদা থাকে না, এতে মূলধন বেশি লাগে, তাই ব্যক্তিগত ভারী শিল্প প্রতিষ্ঠা করতে ব্যক্তিগত শিল্প প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে না। পরিকল্পনার মাধ্যমে সরকারি খাতে ভারী শিল্প করলে এটা সম্ভব হয় উন্নয়নের গতি। মুদ্রাস্ফীতি রোধ। বাংলাদেশের না উন্নয়নশীল দেশে অর্থনৈতিক পরিকল্পনা ব্যয়ের পক্ষে বাধা হলো ব্যাপক মুদ্রাস্ফীতি। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি দেশের অগ্রগতিকে ব্যাহত করে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ করা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়। তারপর বাজার কাঠামোর অপূর্ণতা। বাংলাদেশের উন্নয়নশীল দেশে বাজার কাঠামোর অপূর্ণতার মূল ব্যবস্থায় হলো বিকৃতি ঘটে, সুতরাং দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বেসরকারি খাতে ছেড়ে দিলে বাজার ব্যবস্থার ব্যর্থতার কারণে সরকারের সম্পদের দক্ষ বিলিবন্টন নিশ্চিত হবে না, অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে সরকার কর্তৃক বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা আবশ্যক। আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ। উন্নত আর্থসামাজিক অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। রাস্তাঘাট, বিদ্যুতায়ন, পানি সরবরাহ, শিক্ষায়তন, হাসপাতাল ইত্যাদি অবকাঠামো সাধারণ ব্যক্তি উদ্যোগে বাজার প্রক্রিয়াতে গড়ে ওঠে না, এগুলোর ব্যাপক ব্যয় ও বাহ্যিকতা থাকার কারণে ব্যক্তি উদ্যোগে এগুলো নির্মাণে এগিয়ে আসেন, অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে সরকারি উদ্যোগে অবকাঠামো নির্ণয় করা প্রয়োজন। জনসংখ্যা সমস্যার সমাধান। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত দ্রুত। সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা সচেতনতা ছাড়া এর সমস্যার সমাধান সম্ভব নয়। বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যার সমাধান করতে হলে সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে। আয় ও সম্পদের সুষম বন্টন। মুক্তবাজার অর্থনীতিতে সমাজে আয় ও সম্পদের সুষম বন্টন ঘটে না, বরং ধনী ও দারিদ্র্যের ব্যবধান ক্রমশ বাড়তে থাকে, ফলে অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সকল শ্রেণীর সমানভাবে ভোগ করতে পারে না। সুতরাং দারিদ্র্য বিমোচনের জন্য পরিকল্পনার মাধ্যমে বাজার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এই যে জিনিসগুলো আছে অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বগুলো তো তোমরা দেখতে পেলে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা অত্যাবশ্যক। বর্তমানে মুক্তবাজার অর্থনীতিতে পরিকল্পনার কাঠামোগত পরিবর্তন প্রয়োজনীয় হলেও অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজনীয়তা এখনও এতটুকু হ্রাস পায়নি। এটা কিন্তু আমরা বলতে পারি সরকার কর্তৃক আইন শৃঙ্খলাগত অবকাঠামোগত পরিবেশ সৃষ্টি করা এবং উপযুক্ত রাজস্ব নীতি, মুদ্রানীতি, বাণিজ্য নীতি ইত্যাদির মাধ্যমে বেসরকারি খাতকে নির্দেশনা ও প্রেরণা দেওয়ার উন্নয়ন পরিকল্পনা বর্তমানে বাংলাদেশের জন্য একান্ত প্রয়োজনীয়। এরপর আছে যে যেটা বাংলাদেশের প্রেক্ষিতে যে একটা সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, সেটা প্রণয়ন ও বাস্তবায়নের সমস্যার ক্ষেত্রে কী কী বাধাগুলো আছে এবং এগুলো যে লাস্টে কি প্রভাব ফেলবে যা আছে, এটা পরবর্তীতে যে কোনো একটা ক্লাস আর বিভিন্ন সমাজের সম্পর্কে আবার ডিটেলস আলোচনা করবে। আশা করি তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।